গাড়ির লম্বা লাইনে আটকে আছে বাঁধন। সামনে পিছনে শুধু গাড়ি আর গাড়ি। হর্নের যান্ত্রিক আর কর্কশ শব্দে চারপাশটা যেন এক চরম অস্থিরতার রূপ নিয়েছে। কিন্তু বাইরের এই তীব্র বিশৃঙ্খলার চেয়েও বাঁধনের ভেতরে ঝড়টা অনেক বেশি ভয়াবহ। সে স্টিয়ারিং এত জোরে চেপে ধরছে যেন আঙুলের গিঁটগুলো রক্তশূন্য হয়ে সাদা হয়ে গেছে। কপালের রগগুলো ফুলে উঠে স্পষ্ট জানান দিচ্ছে ভেতরে জমে থাকা উত্তেজনা। আর শক্ত চোয়ালটা যেন নিজেকে সামলানোর শেষ চেষ্টা। অন্য হাতে ধরা ফোনটা স্ক্রিনে বারবার একটাই নাম্বার ডায়াল করে তাগিদ। আকাশ কল যাচ্ছে, কিন্তু প্রতিবারে সেই যান্ত্রিক বার্তা সুইচ অফ। ধুর! চরম হতাশায় আর আক্ষেপে স্টিয়ারিংয়ে একটা সজোরে ঘুষি মারল বাঁধন। হুট করে বুকের ভেতরটায় কেমন যেন খালি হয়ে মুচড়ে উঠছে। অজানা এক আশঙ্কা কালো ছায়া ধীরে ধীরে গ্রাস করছে তাকে। পাশে বসা অ্যান্সি খুব সতর্ক চোখে নজর রাখছিল ওর উপর। পরিস্থিতি বিষিয়ে উঠছে বুঝতে পেরে একদম শান্ত আর ধীর গলায় বলল, বাঁধন, তুই একটু শান্ত হতো। রূপা হয়তো গেটের কাছে দাঁড়িয়েছে, খারাপ কিছু হয়নি। কিন্তু অ্যান্সির সান্ত্বনাগুলো বাঁধনের কানে যেন পৌঁছালো না। তার সমস্ত অস্তিত্ব জুড়ে এখন একটাই অনুভূতি, কিছু একটা মারাত্মক ভুল ঘটে গেছে। মনে হচ্ছে প্রতিটা সেকেন্ড হাতের মুঠো থেকে বালি নদীর মতো ফসকে যাচ্ছে। এই অস্তাবের মতো এই অনির্দিষ্ট অপেক্ষা সব কিছুর মুহূর্তে উন্মাদ করে দিচ্ছে। একবার মনে হলো গাড়ির লক খুলে এক দৌড়ে চলে যায়, কিন্তু সামনের রাস্তায় এখনও অনেক বড়। হেঁটে বা দৌড়ে গেলে পৌঁছাতে আরও দেরি হয়ে যাবে। সে চোখ দুটো শক্ত করে বন্ধ করে একটা গভীর শ্বাস নিল। নিজেকে সামান্য স্থির করার চেষ্টা করে আবার ফোনটা হাতে তুলে নিল। আবার সেই ডায়াল। এইবার আর কাটলো না, রিং ঢুকলো। রিং হচ্ছে, একবার, দুবার, তিনবার। হঠাৎ উপাস থেকে কল রিসিভ হওয়ার শব্দ আসতে বাঁধন আর নিজের উপর থেকে সব নিয়ন্ত্রণ হারিয়ে ফেলল। ফোনটা কানে চেপে ধরে একদম গর্জে উঠল, হোয়াট দ্য হেল আকাশ! এতবার কল দিয়েছি, ফোন বন্ধ রেখেছিলি কেন? ওপাশ থেকে কিছুটা অবাক আর কিছুটা ব্যস্ত করলে আকাশ বলল, সরি রে, অফিসে একটা মিটিং ছিল তাই ফোনটা সাইলেন্ট না রেখে অফ করে দিয়েছিলাম। কি হয়েছে তোর? রেগে আছিস মনে হচ্ছে। দাঁতে দাঁত চেপে বাঁধন বলল, এখন কোনো কৈফিয়ত শোনা বা কথা ঘোরানোর সময় নেই। গলার স্বরটা বরফের মতো ঠান্ডা, কিন্তু তার ভেতরে প্রলয়ের আগুন জ্বলছে। একদম মেপে মেপে কড়া গলা বলল, ফার্স্ট গেটের কাছে যায় এখনই। গিয়ে দেখ রূপা সেখানে আছে কিনা। বাঁধনের কথা শুনে আকাশ আর দেরি না করে দ্রুত কলেজের গেটের দিকে এগিয়ে গেল। চারপাশ তন্ন তন্ন করে চোখ বলে, কিন্তু রূপার কোনো দূরতম চিহ্নও চোখে পড়ল না। চিন্তিত গলায় সে ফোনে বলল, বাঁধন, রূপা তো এখানে নেই, হয়তো বাসায় চলে গেছে। বাঁধনের রক্ত গরম করে দেওয়ার জন্য এই একটা কথাই যথেষ্ট। রূপা নেই, ও একা একা কীভাবে চলে গেলো? ফোঁস করে তপ্ত নিঃশ্বাস ফেলে বাঁধন গর্জে উঠল, ভালো করে দেখে বল। আকাশ এবার চারপাশটা সতর্ক চোখে এক চিলতে নজর পড়ল। তারপর নিঃসংকোচে বলল, সত্যি বলছি রে, হয়তো সোজা ফ্ল্যাটে চলে গেছে। কথাটা শোনা মাত্র মুহূর্তের মধ্যে কলটা কেটে দিল বাঁধন। স্টিয়ারিং দুই হাতে এমন শক্ত করে চেপে দিল যেন চূর্ণ বিচূর্ণ করে ফেলবে। পাশে বসে অ্যান্সি উদ্বেগ গলে শুধু, কি বললে আকাশ? দৃষ্টি সামনের রাস্তায় স্থির রেখে অস্বাভাবিক গম্ভীর আর থমথম কণ্ঠে জবাব দিল বাঁধন, গেটের কাছে নেই, হয়তো ফ্ল্যাটে গেছে। একটা দীর্ঘ গভীর শ্বাস ছিল অ্যান্সি। দীর্ঘক্ষণ দম বন্ধ করে আক্ষেপ করার পর অবশেষে সামনের জ্যামটা একটু হালকা হয়ে গেল। বাঁধন আর এক মুহূর্ত সময় নষ্ট না করে একেবারে অ্যাক্সিলেটার চেপে গাড়ির স্পিডে ফুল বাড়িয়ে দিল। ঝড়ের গতিতে গাড়ি চালিয়ে এসে সোজা ফ্ল্যাটের সামনে দাঁড় করলো। প্রায় লাফিয়ে নামার মতো গাড়ি থেকে নেমে হন্তদন্ত হয়ে দৌড়ে লিফটে চেপে বসলো। কয়েক সেকেন্ডের মধ্যে লিফট সোজা ফ্ল্যাটের ফ্লোরে এসে থামলো। কিন্তু লিফট থেকে বেরোতে দরজার দিকে পা বাড়াতে বাঁধনের গতি স্তব্ধ হয়ে গেল। পা দুটো যেন মাটির সাথে আটকে গেল। দরজা বাইরে থেকে তালা মারা, তার মানে রূপা আসেনি। কিন্তু আকাশ যে বললো গেটের কাছে নেই, তবে কি আকাশ মিথ্যে বললো নাকি অন্য কিছু? রাগে ক্ষোভে বাঁধনের দুই হাত শক্ত মুষ্টিবদ্ধ হয়ে গেল। এক মুহূর্ত না দাঁড়িয়ে গটগট করে আবার নিচে নেমে সোজা গাড়িতে গিয়ে বসলো। ওকে এভাবে হন্তদন্ত হয়ে নামতে দেখে অ্যান্সি, নিক্সি, ওমর, জেন ওরা দ্রুত গাড়িতে গিয়ে চেপে বসলো। পেছন থেকে নিক্সি উৎকণ্ঠিত কণ্ঠে বলে উঠল, কী হয়েছে বাঁধন, আবার কোথায় যাচ্ছিস? কোনো উত্তর দিল না বাঁধন। গম্ভীর মুখে শক্ত হাতে গাড়ি ড্রাইভ করতে লাগলো।
ভেতরে থমথমে নীরবতা। গাড়ির বাকি সবাই বেশ বুঝতে পারছে চরম অপ্রীতিকর কিছু একটা ঘটেছে। এই মুহূর্তে ওর সাথে কথা বলতে যাওয়া মানে আগুনে ঘি ঢালা। তাই চুপ করে থাকাই শ্রেয় মনে করলো সবাই। গাড়ি সোজা কলেজের গেটের সামনে এসে সশব্দ থামলো। ঝড়ের গতিতে গাড়ি থেকে নেমে চারিদিকে তীক্ষ্ণ চোখে নজর বুলালো বাঁধন। কিন্তু রূপার কোনো অস্তিত্ব নেই। তার মানে আকাশ সত্যি বলছে, রূপা গেটের কাছে নেই। আবার ওদিকে ফ্ল্যাটে ফেরেনি। এর অর্থ স্পষ্ট হলো, মেয়েটা আবার তাকে না জানিয়ে না বলে কোথাও হাওয়া হয়ে গেছে। তীব্র রাগে আর মেজাজ হারিয়ে মাথার চুল শক্ত করে টেনে ধরল বাঁধন। দাঁতে দাঁত চেপে গুমড়ে উঠল। আই উইল আই ফিল লাইক আবার আমার কথার অবদ্ধ হলে তুই? গাড়ি থেকে অ্যান্সি সহ সবাই তড়িঘড়ি করে নেমে এলো। বাঁধনের এমন উন্মত্ত রূপ দেখে অ্যান্সি উদ্বিগ্ন হয়ে বলল, কী হয়েছে বাঁধন? সব ঠিক আছে? আর রূপা, ও কোথায়? চোখ দুটো রক্তবন করে বাঁধন কামড়ে কামড়ে বলল, না ও নেই, ও ফ্ল্যাটও যায়নি, আবার আমার কথার অবদ্ধ হয়েছে। অ্যান্সি চরম অবক্ষয় শুধু, মানে ফ্ল্যাটে যায়নি তাহলে কোথায় গেছে মেয়েটা? জানি না। বাক্য দুটো উচ্চারণ করে ঝড়ের পেকে আবার গাড়িতে গিয়ে বসলো বাঁধন। পরিস্থিতি বিষয়ে উঠতে দেখে অ্যান্সিরা আর কোনো কথা না পারে চুপচাপ যার যার জায়গায় গিয়ে বসলো। গাড়ি স্টার্ট দিল বাঁধন। গাড়িটা কোথায় নিয়ে যাচ্ছে তার নিজেরও জানা নেই। তবে এই শহর চষে ফেলে রূপাকে যদি খুঁজে পায়, তবে সেই মেয়েকে নিয়ে সে যে কী করবে নিজেও জানে না। শক্ত হাতে স্টিয়ারিং চেপে গাড়ি ড্রাইভ করতে লাগলো সে। কিছুক্ষণ আগে রূপাকে যে গাড়িটা দিয়ে হেঁটে এসেছিল ঠিক সেই সরু গলিটার ভেতরে গাড়িটা ঢুকিয়ে দিল বাঁধন। গাড়ির ভেতরে শ্মশানের নীরবতা। সবার মুখে স্পষ্ট ভয়ের ছাপ। কেউ একটু টু শব্দ করার সাহস পাচ্ছে না। হঠাৎ গলিটার মাঝামাঝি আসতে রাস্তার একপাশে রূপার হার্ডবোর্ড আর ছড়িয়ে ছিটে থাকা কলমদানি চোখে পড়ল নিক্সির। চোখ দুটো ছানাবড়া হয়ে গেল। মুহূর্তে সজোরে চিৎকার দিয়ে উঠল নিক্সি, বাঁধন গাড়ি থামাও, ওই দেখ রাস্তায় রূপার হার্ডবোর্ড পড়েছে। সজোরে ব্রেক কষে গাড়ি থামলো বাঁধন। নিক্সির কথা শুনে এক মুহূর্ত সময় নষ্ট না করে উন্মাদের মতো গাড়ি থেকে নেমে এলো। সত্যিই তো পিচ ঢালা রাস্তার উপর অনাদরে পড়ে আছে রূপার হার্ডবোর্ড, আর চারপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তার কলমগুলো। মুহূর্তের মধ্যে আমার বাঁধনের বুকের ভেতরটা ধক করে উঠল অজানা এক আশঙ্কায়। শিউরে উঠল পুরো শরীর। দৌড়ে গিয়ে কাঁপা কাঁপা হাতে হার্ডবোর্ড আর কলমগুলি কুড়িয়ে নিল বাঁধন। তার আঙুলগুলো থরথর করে কাঁপছে। এগুলো রাস্তায় পড়ে আছে কোনো? রূপা কোথায়? গাড়ি থেকে ততক্ষণে অ্যান্সি সহ বাকিরা সবাই নেমেছে। ছড়িয়ে থাকা জিনিসগুলো দিকে তাকিয়ে উমর তীব্র আতঙ্কে বলল, এগুলো তো রূপারে, কিন্তু এগুলো এভাবে পড়ে রয়েছে কেন? রূপা কোথায় গেল? সবাই দিশেহারা হয়ে চারপাশে তন্ন তন্ন করে তাকালো। গলিটা একদম খা খা করছে। মাঝে মাঝে দু একটা অচেনা গাড়ি আর হেঁটে যাওয়া অল্প কিছু মানুষ ছাড়া আর কিছুই চোখে পড়ছে না। রূপা যেন হাওয়ায় মিলে গেল। এক সেকেন্ডের জন্য বরফ জমে গেল বাঁধনের মাথার উপর, যেন আকাশ ভেঙে পড়লো। এগুলো রাস্তায় পড়ে আছে, মেয়েটা ফ্ল্যাটে ফিরেনি, তার মানে রূপার কোনো ক্ষতি হয়নি তো? চিন্তা মাথায় আসতে তীব্র হিংস্রতা আর আক্ষেপ নিয়ে পিচ ঢালা রাস্তার উপর সজোরে এক ঘুষি বসিয়ে দিল বাঁধন। চামড়া ছিলে রক্ত গড়িয়ে পড়লো তার হাতের গিট থেকে। কিন্তু সেদিকে তো তোয়াক্কা নেই তার। ক্ষিপ্ত বাঘের মতো গুমড়ে ওঠে গর্জন করে, নো নো, এই বাঁধনের দিয়ে প্রাণ থাকতে রূপের সামান্যতম কোনো ক্ষতি হতে দেবে না। সে আমার রূপের ক্ষতি করার দুঃসাহসিতা করবে, তার শহরে আমি রক্তের বন্যা ভাসিয়ে দেব। অন্যদিকে হাসপাতালের আইসিইউর ভিতর হিমশীতল ঘরের ভেতরে নিজের জীবনের সাথে লড়াই করছে সীমা। শরীর ছিল যন্ত্রপাতি খাঁচায়। ডাক্তার স্পষ্ট জানিয়ে দিয়েছে অবস্থা মোটেও ভালো না। যে কোনো সময় যে কোনো কিছু ঘটে যেতে পারে। আইসিইউর কেবিনের বাইরে পুরো বাতাস ভারী করে চরম কান্নাকাটিতে। সেখানে দাঁড়িয়েছে ইস্তিয়েকের মা বিলকিস বানু, বাবা ইসরাত, সীমার বাবা মা। কান্নায় ভেঙে পড়েছে সবাই। নিজের পাঁজরে ধনকে ভেবে মৃত্যুর মুখে দেখে সীমার মা বারবার জ্ঞান হারাচ্ছেন। ইসরাত অনেক কষ্টে সীমার মাকে সামলানোর আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। অথচ এত বড় একটা ঝড় বয়েছে ইশতিয়াক তার বিন্দুমাত্র জানে না। তাকে ইচ্ছে করে এই খবরটা দেওয়া হয়নি। বিলকিস বানু খুব ভালো করেই জানেন তার কুপুত্র এই নিষ্পাপ মেয়েটার উপর কীভাবে পশুর মতো অত্যাচার চালিয়েছেন। তিনি সব জানতেন। এতদিন চুপ করে থাকতে বাধ্য হয়েছিলেন কারণ সীমা তাকে পায়ে ধরে কসম খাইয়েছিল যেন ইশতিয়াককে কিছু না বলে। বাধ্য হয়ে তিনি পেটের ভেতর পাথর চেপে সব সহ্য করেছেন। কিন্তু আজ আর নিজেকে ধরে রাখতে পারছেন না তিনি।
চোখের জল মুছে ভেতরে ভেতরে এক কঠিন সিদ্ধান্ত নিয়েছেন। বিলকিস বেগম সাফ জানিয়ে দিয়েছেন এই দুর্ঘটনার খবর কোনোভাবে যেন স্ত্রীর কানে না পৌঁছায়। আল্লাহর মতে সীমা যদি একবার সুস্থ হয়ে আসেন তিনি নিজ দায়িত্বে মেয়েটাকে অনেক দূরে পাঠিয়ে দেবেন, আর কোনোদিন স্ত্রীকে ওই নরকতুল্য অত্যাচারে পড়তে দিবেন না। রাত তখন প্রায় 2টো। তীব্র নেশার ঘরে ঠুলতে ঠুলতে নিস্তব্ধ বাড়িটায় ফিরল স্টেক, কিন্তু ড্রয়িং রুমে পা রাখতে ঢুলুমুলু মাতাল পা দুটো হঠাৎ থমকে গেল। পুরো বাড়িটা একদম নিশ্চুপ, থমথমে। কোথাও কোন একটা চেনা আলো নেই, নেই কোনো সুতো পড়ার মতো শব্দ। চারপাশটা কেমন যেন গা ছমছম করা ভৌতিক শূন্যতা চেপে বসেছে। ঢলে ঢলে নিজের ঘরের দিকে এগিয়ে যায় স্টেক। ভেতরের লাইটটা জ্বালাতেই থমকে দাঁড়ায় সে। পুরো ঘর একদম ফাঁকা, বিছানায় সীমা নেই। ক্ষণিকের জন্য একটু অবাক হয় সে, কোথায় গেল সবাই? কিন্তু পরক্ষণে নেশার ঘরে মাথাটা একটু ঝাঁকিয়ে এসব চিন্তা দূর করে দেয়। পায়ের নোংরা জুতো টুতো শুদ্ধ বিছানায় ধপ করে শুয়ে পড়ে স্টেক। দেখতে দেখতে নেশার অতলে গভীরে তলিয়ে যায় সে। পরদিন সকালে ঈশাদের কান্নার আওয়াজে ঘুম ভেঙে চোখ খুলে তাকাতে দেখে ঈশাদ সামনে দাঁড়িয়ে অঝরে কাঁদছে। ঘুম ভাঙা থমথমে মেজাজে বেশ বিরক্ত হয়ে ওঠে স্টেক। কী হয়েছে, এভাবে সামনে দাঁড়িয়ে প্যান প্যান করে কাঁদছিস কেন? ঈশাদ কাঁপা কাঁপা গলায় টেনে বলে, ভাইয়া সীমা সীমা। স্ত্রী অধৈর্য হয়ে শুধায়, কী সীমা সীমা লাগাইছিস, কী হয়েছে বল? ঈর্ষাদ আবার নিজেকে ধরে রাখতে না পেরে ডুকরে কেঁদে উঠে বলে, সীমার অ্যাক্সিডেন্ট হয়েছে কাল, হাসপাতালে আইসিইউতে রাখা হয়েছে। ওকে ডাক্তার বলেছে ওকে বাঁচানো নাকি প্রায় অসম্ভব হয়েছে। বুকের ভেতরটা হঠাৎ মোচড় দিয়ে ওঠে স্টেকের। মেঝের উপর দাঁড়িয়ে নিঃশ্বাস যেন 1 সেকেন্ডের জন্য বন্ধ হয়ে আসতে চায়। চোখ দুটি স্থির হয়ে গেছে, পক্ষাঘাতগ্রস্ত মানুষের মতো অবিশ্বাসের দৃষ্টিতে তাকিয়ে রইল। পরক্ষণে নিজের ভিতরে চরম অজানা আতঙ্ক ঢাকতে রাগান্বিত চোখে ঈর্ষাদের তাকিয়ে দেখে হুঙ্কার দিয়ে বলে, কি সকাল সকাল ফালতু মজা করছিস? সীমা অ্যাক্সিডেন্ট করছে মানে? দেখ ঈর্ষাদ, একদম এসব নিয়ে ফাজলামি করবি না আমার সাথে। ঈর্ষাদ চোখের পানি মুছতে মুছতে ভাঙা বলে বলো, আমি বিন্দুমাত্র মজা করছি না ভাইয়া। সত্যি সীমা হাসপাতালে ভর্তি। না হলে তুমি এখনই আমার সাথে চলো। কাল সারা রাত আমরা হাসপাতালে ছিলাম। চুলের ভাঁজে হাত গলিয়ে মাথা চুল শক্ত করে চেপে ধরে স্টেক। সত্যি তো, কাল রাতে বাড়ি ফিরি তো কাউকে দেখতে পাইনি, পুরো বাড়ি খাকা করছে। তবে ঈশ্বর যা যা বলছে তা বর্ণে বর্ণে সত্যি। সীমা সত্যি অ্যাক্সিডেন্ট হয়েছে। কথাটা মাথায় আসতে অদ্ভুত আশঙ্কায় যেন কলিজাটা রে কেঁপে উঠল স্টেকের। নিজেকে সামলানোর জন্য আর 1 সেকেন্ড সময় নষ্ট করলো না। পরনে কাপড়ের তোয়াক্কা না করে দৌড়ে ঘর থেকে বেরিয়ে গেল। কাল থেকে উন্মাদের মতো রূপাকে খুঁজে চলছে বাঁধন। পুরো শহরের পুলিশ বাহিনী মাঠে নামিয়ে দেওয়া হয়েছে। শহর জুড়ে তন্ন তন্ন খোঁজা আছে, কিন্তু কোথাও এতটুকু হদিশ মিলছে না। সবাই শূন্য হাতে ফিরে আসছে। রূপার এই নিখোঁজ হওয়া জ্বরটা বাঁধনের বুকে যেন রক্তক্ষরণ ঘটিয়ে দিয়েছে। নিজেকে অনেক কষ্টে শক্ত রাখার আপ্রাণ চেষ্টা করছে। বারবার হন্তদন্ত হয়ে কন্ট্রোল রুমে ছুটে যাচ্ছে বাঁধন, কিন্তু প্রতিবারে ফলাফল সেই চরম শূন্য। বিগত 24 ঘন্টার মধ্যে এই বিশাল শহরটা থেকে যেন রূপাকে একদম হাওয়া করে দেওয়া হয়েছে। হতাশায় কখনো হয়তো ভেতর থেকে ভেঙে পড়ছে, আবার পরক্ষণে রূপাকে যে কোনো মূল্যে খুঁজে বের করতে হবে ভেবে নিজেকে নতুন করে শক্ত করছে। কিন্তু বারবার একই ব্যর্থতা। আবার নিজের উপর নিয়ন্ত্রণ রাখতে পারল না বাঁধন। দাঁতে দাঁত চেপে দেওয়ালের উপর সজোরে এক রক্তারক্ত ঘুষি বসিয়ে দিল। সে আঘাতে প্রচণ্ডতায় যেন পুরো কন্ট্রোল রুম এক মুহূর্তে কেঁপে উঠল। উন্মাদের মতো রক্তবর্ণ চোখ জোড়া নিয়ে চিৎকার করে বলল, ওকে পাওয়া যাচ্ছে না মানে? 24 ঘন্টার মধ্যে ওকে নিয়ে কি ভিন দেশে চলে গেছে নাকি? শুনে রাখুন, আমার রূপকে যদি খুঁজে বের করতে না পারে, তাহলে আপনাদের একটারও চাকরি আমি আস্ত রাখবো না। বাঁধনের এমন হিংস্র আর হুমকির তোড়ে উপস্থিত পুরো পুলিশ বাহিনী ভয়ে রীতিমতো কাঁপতে শুরু করলো। ঠিক তখনই অখিল ধীর পায়ে এগিয়ে এসে বাঁধনের কাঁধে সান্ত্বনা হাত রেখে বলল, শান্ত হ বাঁধন, আমরা তো আমাদের সাধ্যের শেষটুকু দিয়ে চেষ্টা করছি। পুরো শহর খোঁড়াচ্ছে, এমনকি ঢাকা, বরিশাল, চট্টগ্রাম সবকটি বিভাগীয় শহরে পুলিশ একযোগে খুঁজে চলছে, কিন্তু রূপাকে কোথাও পাওয়া যাচ্ছে না। মনে হচ্ছে সত্যি সত্যি মাত্র একদিনের মধ্যে কেউ তাকে দেশ ছেড়ে চম্পট দিয়েছে। দেওয়ালে মাথা ঠেকিয়ে নিথর হয়ে দাঁড়িয়ে রয় বাঁধন। শক্ত করে চোখ দুটো বন্ধ করে বারবার ঘন ঘন বড় বড় শ্বাস ফেলতে থাকে। ঘরে ছেয়ে থাকা দমবন্ধ নীরবতার মাঝে অখিল কিছুক্ষণ ভেবে আবার বলে উঠল, আচ্ছা বাঁধন, এখানে রজনী রহমান হাত নেই তো? কথাটা কানে পৌঁছানো মাত্র চট করে চোখ মুড়ে থাকায় বাঁধন। মুহূর্তের মধ্যে বুকের গভীরে জমে থাকা আগুনটা দাউ দাউ করে জ্বলে ওঠে। আর দুটো হাতের মুঠো শক্ত করে বাঁধল। অনেক হয়েছে লুকোচুরি,
আজ এই রজনীর মুখোমুখি হবে, টেনে তার নোংরা মুখোশটা আজ খুলে ছুঁড়ে ফেলবে। কথাগুলো মনে মনে স্থির করতে আর 1 সেকেন্ডও না দাঁড়িয়ে তত্তর করে রুম থেকে বেরিয়ে এলো বাঁধন। তার পিছু পিছু অখিল বেরিয়ে এলো। অখিল কী করতে হবে চলতে চলতে তার সংক্ষেপে বুঝিয়ে দিল বাঁধন। অখিল গম্ভীর মুখে মাথা নেড়ে সায় দিল। বাইরে অ্যান্সি, নিক্সি, ওমর, জেন, বৃষ্টি, আকাশ সবাই উৎকণ্ঠা আর চিন্তিত মুখে দাঁড়িয়েছে। বাঁধনকে ভেতর থেকে বের হতে দেখে আকাশ তড়িঘড়ি করে এগিয়ে গেছিল। খোঁজ পেলি? গাড়ির লক খুললে ভেতরে উঠতে উঠতে বাঁধন সংক্ষেপে জবাব দিল, না। গাড়িতে উঠে বসতে পেছনে চুপচাপ অ্যান্সি, নিক্সি, ওমর, জেন গিয়ে চেপে বসলো। আকাশ বাঁধনের খোলা জানলা দিয়ে ভেতরে তাকে উদ্বিগ্ন হাসল। কোথায় যাবে এখন? গাড়ির চাবি ঘুরিয়ে ইঞ্জিন স্টার্ট দিয়ে বাঁধন ভারী কণ্ঠে বলে, বাড়ি। বাকিটুকু শেষ হওয়া মাত্র ঝড়ের বেগে ধুলো উড়িয়ে গাড়ি চালিয়ে বাড়ি এগেল বাঁধন। পেছনে তার দেখানো পথ ধরে ফলো করলো অখিল। আকাশ আর এক মুহূর্ত সময় নষ্ট না করে নিজের গাড়ির দিকে দৌড়ে গেল। কিন্তু বৃষ্টি তখন নিথর পাথরের মতো দাঁড়িয়ে থাকতে দেখে গাড়ির জানলা নামিয়ে থমথম করে বলে, এভাবে মূর্তির মতো দাঁড়িয়ে না থেকে গাড়িতে উঠে বসো। বৃষ্টির সারা শরীর ভয়ে আর আতঙ্কে থরথর করে কাঁপছে। নিঃশব্দে নির্দেশ মেনে চুপচাপ উঠে গিয়ে বসলো। চোখের জলে বুক ভেসে যাচ্ছে। পুরো ফ্যাকাশে মুখটা কোনো এক আড়সতা নেমে এসেছে যেন। কোনো গভীর দুঃস্বপ্নের ঘরে হারিয়ে গেছে। কাঁদতে কাঁদতে চোখ দুটো ফুলে জবা ফুলের মতো লাল হয়ে গেছে। রূপাকে খুঁজে পাওয়া যাচ্ছে না কথাটা যতবার মনে পড়ছে ততবার কলিজাটা যেন আচমকা দুমড়ে মুছে উঠছে। বাঁধনের গাড়ি সোজা এসে থামলো রহমান ভিলার সামনে। পেছনে অখিলের গাড়ি আর আকাশের গাড়ি সশব্দে এসে দাঁড়ালো। দ্রুত গাড়ি থেকে নেমে বাড়িটার দিকে স্থির চোখে তাকালো বাঁধন। কতদিন পর আজ এই বাড়িতে পা রেখেছে। নিজের জন্মভিটা হয়ে কেমন যেন অচেনা বড় নিঃসঙ্গ ঠেকেছে তার কাছে এই বাড়িটা। বুক চিরে একটা দীর্ঘশ্বাস ফেলে সে ধীরে ধীরে সামনের দিকে পা পড়ল। পেছনে বাকি সবাই নীরব অনুরাগী হয়ে অনুগমন করলো তাকে। দরজার সামনে দাঁড়িয়ে শক্ত থমথমে মুখে কলিং বেল চাপলো বাঁধন। ড্রয়িং রুমে এসে রজনী রহমান রূপার নিখোঁজ হওয়া নিয়ে ন্যাকা কান্না কাঁদছিলেন আর পাশে দাঁড়িয়ে শিলা রহমান তাকে নানাভাবে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছিল। অন্যদিকে সোফায় নিচু হয়ে থমথমে মুখে বসে আছেন আহসান রহমান, আতিক রহমান, হাজি রহমান। শান্তা আর এক কোনায় চুপচাপ বসে আছে। সবার চোখে মুখে একরাশ আতঙ্ক দুশ্চিন্তা ছাপ স্পষ্ট। কলিং বেল বাজতে শিলা রহমান এগিয়ে গিয়ে দরজাটা খুলে দিলেন। কিন্তু দরজা খুলতে বাঁধনকে দাঁড়িয়ে থাকতে দেখে তার চোখ দুটো যেন কপালে উঠে গেল। চমকে উঠে অবাক কণ্ঠে বললেন, বাঁধন তুই? বাঁধন একদম শান্ত নির্বাণ গলায় বলে, আসসালামু আলাইকুম কাকি, কেমন আছো? শিলা রহমান সামলে নিয়ে মুচকি হেসে মাথা নাড়লেন। ওয়ালাইকুম সালাম, ভালো আছি। আয় বাবা ভেতরে আয়। বাঁধন পা বাড়ালো ভেতরে। এতদিন পর হঠাৎ বাঁধনকে বাড়িতে ঢুকতে দেখে এয়াসুর রহমান বসা থেকে এক প্রকার চমকে উঠে দাঁড়িয়ে পড়লেন। তিনি ভাবতে পারেনি তার এই মারাত্মক জেদি ছেলেটা কোনোদিন নিজ পায়ে এই বাড়িতে পা রাখবেন। হাজারো অভিমান, জমান পাতা ক্ষোভ আর ইগোর পাহাড় ডিঙিয়ে ছেলে বাবা চোখাচোখি হলো। বাঁধন কয়েক মুহূর্তে নিথর চোখে এয়াসুর রহমান দিকে তাকিয়ে তারপর চুপচাপ চোখ সরিয়ে নিলেন। হাজি রহমান তড়িঘড়ি করে উঠে বাঁধনের হাত দুটো ধরে ব্যাকুল কণ্ঠে বললেন, দাদু ভাই তুই কেমন আছিস? বাঁধন মাথা নুয়ে হাজির রহমানকে সালাম করে বেশ হালকা চাপে বলল, আসসালামু আলাইকুম দাদু। তোমার নাতি ভালো নেই, কারণ তোমার নাতি বউ চুরিয়েছে। বউ ছাড়া কি আর ভালো থাকা যায়? হুট করে বাঁধনের মুখে এমন বেপরোয়া কথা শুনে বিষম খেয়ে কাশতে শুরু করলো আহসান রহমান। শিলা রহমান তড়িঘড়ি করে গ্লাসে পানি ঢেলে তার দিকে বাড়ি দিলেন। বাঁধন অবশ্য সেদিকে বিন্দুমাত্র পাত্তা দিল না। সে ধীর পায়ে সোজা রজনী রহমানের একদম সামনে গিয়ে দাঁড়ালেন। রজনী রহমান আজ চোখে একবার বাঁধনকে দেখে নিয়ে আবারও চোখ নামিয়ে সেই চেনা ন্যাকা কান্না চালু করলেন। চুপচাপ রজনী রহমান মুখোমুখি গিয়ে বসলো বাঁধন। তার তীক্ষ্ণ দৃষ্টি একদম বিঁধে আছে রজনী রহমান চোখের তারায়। হঠাৎ বাঁধন এইভাবে রজনীর সামনে গিয়ে বসায় বাড়ির কেউ কিছু বুঝে উঠতে পারছে না, এমনকি রজনী রহমান নিজেও কিছুটা হতভম্ব। রজনীর চোখের মণিজোড়া নিজের দৃষ্টি স্থির রেখে বুকের ভেতরটা পুরোপুরি হাহাকার করে এক আবেগঘন বরফ শীতল কণ্ঠে বাঁধন বলে উঠল, আপনার টাকা চাই? গাড়ি, বিশাল বাড়ি কিংবা পুরো সম্পত্তি সব আপনি লিখে নেন। আমার বউ কিচ্ছু চাই না। শুধু আমার বউটাকে আমার কাছে ফিরিয়ে দেন। দয়া করে ওর যেন কোনো ক্ষতি না করেন। আমার রূপের কোনো ক্ষতি করলে আমি সহ্য করতে পারবো না। আল্লাহ আমাকে দুনিয়ার সব কিছু দিয়েছেন ঠিকই, কিন্তু ওর কষ্ট সহ্য করার কোনো ক্ষমতা আমাকে দেননি। বিশ্বাস করুন, ওর গায়ে একটু আঁচ লাগলে আমার বুকে রক্তক্ষরণ হয়ে যাবে।
ওর উপর কোনো বিপদ হলে আমার নিঃশ্বাস আটকে যাবে। বাঁধনের এমন মঞ্চ আকুল কথা পুরো ড্রয়িং রুম থমকে গেল। বাড়ির প্রতিটি মানুষ স্তব্ধ হয়ে গেল। ভেতরে গভীর ভালোবাসা আর হাহাকার। ভেতরে ভেতরে কেঁপে উঠলেন রজনী রহমান। বুকের ভিতর তুফান উঠল। নিজে কাঁপতে থাকা গলায় কোনো মতে তোতলাতে বললেন, এসব কি বলছো তুমি বাঁধন? আমি তো কিছুই বুঝতে পারছি না। বাঁধন আমার দৃষ্টি আরও কঠোর করে সামান্য ঝুঁকে এসে একদম সোজাসুজি বলল, আমার রূপ কোথায়? ওকে ফিরিয়ে দিন। ওর নামের ভিটে যত সম্পত্তি আছে আমি নিজে দাঁড়িয়ে সেগুলো সব আপনাদের নামে লিখে দেওয়ার ব্যবস্থা করব। তাও হাত জোড় করে অনুরোধ, আমার রূপকে আমার কাছে ফিরিয়ে দিন। বাঁধনের এমন অপ্রত্যাশিত কথায় ঘরের বাকি কেউ আগামাথা কিছুই বুঝতে পারল না। আতিক রহমান কিছুটা থমথমে এগিয়ে এসে বললেন, বাঁধন কি বলছে? কিসের সম্পত্তি? আমরা তো কিছুই বুঝতে পারছি না। বাঁধন কিন্তু রজনী রহমানের উপর থেকে দৃষ্টি সরাল না। ওই অবস্থাতে বরফ শীতল কণ্ঠে বলল, যে বোঝার সে ঠিক বুঝেছে কাকা। আপনি চুপচাপ শুনুন, সময় হলে সব বুঝতে পারেন। রজনীর মুখে আর কোনো কথা ফোটাতে পারছে না। বাঁধনের দৃষ্টি আগুন। তার সারা শরীর থরথর করে কাঁপছে। বাঁধন আবারও তার দিকে এক কদম এগিয়ে এসে ঝুঁকে পড়ল। আমাকে উন্মাদ হতে বাধ্য করবেন না রজনীরমন। বিশ্ব জয় করে আমি শান্ত হয়ে বলছি, তাই এখনো ভদ্রভাবে বলছি, চুপচাপ বলুন আমার রূপ কোথায়? রজনীরমন আমতা আমতা করে কাপা গলা বলে, বাঁধন তুমি এসব কি বলছো? রূপা কোথায় আমি কীভাবে বলবো? আমি তো নিজের মেয়ের চিন্তায় শেষ হয়ে যাচ্ছি। বাঁধন ঠান্ডা গলা বলল, এই মিথ্যে অভিনয়টা বন্ধ করো। এখনো ভালোই ভালোই বলছি, আমার রূপ কোথায়? রজনী রহমান এবার এহসান রহমানের দিকে তাকিয়ে অসহায় চোখে তাকে কান্নার নাটক করলেন। দেখুন এহসান সাহেব, এসব কি বলছে বাঁধন? আমি কিভাবে জানবো রূপা কোথায়? আপনার ছেলের কি মাথা নষ্ট হয়ে গেছে? কথাটা শোনা মাত্র বাঁধনের ধৈর্যের শেষ বারটা ভেঙে চুরমার গেল। উন্মাদের মতো সোফা থেকে এক ঝটকায় উঠে দাঁড়ালো। ডাইনিং টেবিলের উপর রাখা ফল কাটা ছুরিটা সজোরে টান দিয়ে হাতে তুলল। তারপর চোখের পলকে রজনী রহমানের কাছে গিয়ে সেই ধারালো ছুরিটা সোজা তার গলায় চেপে ধরল। রজনী রহমান আতঙ্কে চিৎকার করে ওঠার আগে বাঁধন রক্তবর্ণ চোখ দুটো সামনে এনে দাঁতে দাঁত চেপে কামড়ে বলল, রূপ বিপদে পড়লে বাঁধন শুধু মাথায় নষ্ট হয়ে যায় না, বাঁধন তখন জ্যান্ত জানোয়ার হতে পারে, এমনকি রক্তচোষা খুনি হতে পারে। মিসেস রজনী রহমান এহসান রহমান আবার নিজেকে ধরে রাখতে পারলেন না। বাঁধনের উগ্র রূপ দেখে ঝড়ের বেগে সামনে এগিয়ে এসে বললেন, স্টপ ইট রতন। বাঁধন, পাগল হয়ে গেছিস তুই? এটা কোন ধরনের বেয়াদবি? বাবার অগ্নিগর্ভ চোখে এক চুলো ভয় না পেয়ে সরাসরি তাকালো বাঁধন। তারপর থমথমে গলা বলে, আমার রূপকে ফিরিয়ে আনতে হলে যদি আমাকে পাগলামি বা বেয়াদবি করতে হয়, তাহলে আমি সেই পাগলামি আর বেয়াদবি। এহসান রহমান তীব্র ক্ষোভ হাত উঁচিয়ে বললেন, কী সব হাবিজাবি বলছো তুই? রজনী কিভাবে জানবে রূপ আসলে কোথায়? ছুরিটা রজনী রহমানের গলায় আরও একটু চেপে ধরে বাঁধন হিমশীতল কণ্ঠে জবাব দিল, এই নষ্ট মহিলা সব জানে। এই মহিলাই পারবে আমার রূপকে এনে দিতে। মিস্টার এহসান রহমান, আপনার বউকে বলুন আমার বউকে ফিরিয়ে দিতে। তা নাহলে আপনার এই বউকে খুন করতে আমি এক সেকেন্ডও দ্বিধা করব না। কথাটা শুনে চরম ক্ষোভে ফেটে পড়লেন আহসান রহমান। নিজের চোখ কানকে বিশ্বাস করতে পারছিলেন তিনি। সহ্যের সীমা ছাড়িয়ে যেতে সজোরে বাঁধনের গালে একটা থাপ্পড় বসিয়ে দিতে হাত তুললেন তিনি। ঠিক থাপ্পড়টা বাঁধনের গালে এসে লাগার আগ মুহূর্তে ঘরের পুরো নিস্তব্ধতা কাঁপিয়ে বাঁধনের পকেটের ফোনটা তীক্ষ্ণ সুরে বেজে উঠল। রিংটোনের সুরটা বাতাসের সুতে ছড়িয়ে পড়ল, বাবা মানে হাজার বিকেল আমার ছেলেবেলা, বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা। মাঝপথে থেমে গেল এহসান রহমানের হাতটা। বুকের ভেতরটা তীব্র এক মোচড় দিয়ে কেঁপে উঠল তার। রিংটোন তখনও বেজেই চলছে, কত মায়াবী মধুর সুরে সেই রিংটোন। এক কন্যা সন্তান তার বাবার ভালোবাসার অর্থ বুঝিয়ে চলছে। পুরো ঘর এক মুহূর্তের জন্য যেন নিথর মতো নিশ্চল স্তব্ধ হয়ে গেল। অখিল চোখ থেকে নিঃশব্দে এক ফোঁটা জল গড়ে পড়ল। এমনকি আকাশের চোখ দুটো ভিজে উঠল পানিতে। অ্যান্সি, নিক্সি, ওমর, জেইন সবার চোখে পানি, কারণ এরা বাঁধনের সবচেয়ে কাছের মানুষ। এই বিশেষ রিংটোনটি পেছনের রক্ত ভেজা ইতিহাস আর বাবার আবেগ তাদের খুব ভালো করে জানা আছে। বাঁধন একটা বিষদমাখা হাসি এসে এহসান রহমানের দিকে তাকিয়ে বলেন, হাত থামালেন কেন? মারুন। একটা নয়, যত ইচ্ছে মারুন। আমাকে মেরে যদি আপনার বুকের আগুন একটু কমে
তবে দাঁড়িয়েছেন কেন? মারুন। এহসান রহমান আর কোনো কথা ফোটাতে পারলেন না মুখে। কোনো মতে পা টেনে এনে নিথর হয়ে সোফায় বসে পড়লেন। অখিল আর নিজেকে সামনে রাখতে পারল না। শক্ত পায়ে এগিয়ে এসে সবার মাঝখানে দাঁড়িয়ে উচ্চকণ্ঠে বললেন, আজ আপনাদের এই তথাকথিত সম্মান পরিবার থেকে আমি এক বিশ্বমানের রূপসী অভিনেত্রীর মুখোশ টেনে খুলব। সবাই চরম কৌতূহল আর ব্যাকুলতা নিয়ে অখিলের দিকে তাকালো। অখিলের আনা ল্যাপটপটা বের করে ডাইনিংয়ে উঁচু টেবিলটার উপর রাখলো, যাতে ঘর সত্য সবাই দেখতে পায়। পেন ড্রাইভটা কালেক্ট করা ল্যাপটপে প্রথম ফুটেজে প্লে করলো সে। বাঁধন আর অখিল মারুফ হোসেনের সাথে মুখোমুখি কথা বলছে। একই সাথে অডিও রেকর্ডিং স্পিকার ছেড়ে দিল। ড্রয়িং রুমে সবাই স্তব্ধ হয়ে এদিক সেদিক তাকিয়ে শুনতে লাগলো। স্ক্রিনে মারুফ হোসেনের মুখ আর তার কথা শোনা মাত্র রজনী রহমানের সারা শরীর বরফের মতো ঠান্ডা হয়ে আসতে লাগলো। ঘন ঘন বড় ঢোক গিলতে লাগলেন তিনি। মারুফ হোসেনের জবানবন্দি, রূপার আসল পরিচয়, রজনী রহমানের অতীত করা, হারিম করা প্রতারণার কথা শুনে উপস্থিত সবার চোখ যেন কপালে উঠে গেল। এহসান রহমান ঝড়ের বেগে সোফা থেকে উঠে দাঁড়ালেন। নিজের কানকে বিশ্বাস করতে না পেরে চিৎকার করে, হোয়াট? রূপা রজনী নিজের মেয়ে না? ও কানাডার খ্রিস্টান পরিবারের মেয়ে? শিলা রহমানের মাথা ঘুরে ওঠার জোগাড়। অখিল বরফ শীতের গল্প কিন্তু এখানে শেষ নয় এহসান আঙ্কেল, আসল খেলা তো কেবল শুরু, আরও দেখাচ্ছি। কথাটা বলে অখিল আরেকটা ভিডিও ফুটেজ প্লে করলো। স্ক্রিনে ভেসে উঠলে রজনীমার ঘরের গোপন দৃশ্য, যেখানে নিজের রুমে বসে গোপনে কার সাথে কথা বলছে। এতদিন ধরে রজনীমার ঘরের কোণে বা বাড়ির যে নির্জন জায়গাটা গিয়ে ষড়যন্ত্রে প্রণালাপ করলেন। অখিল টিম তার প্রতিদিন ভিডিও আর অডিও রেকর্ড করেছেন। একে একে সেই ভয়ঙ্কর বার্তা ড্রয়িং রুমের স্পিকারে বাজতে লাগলো। সব কথা শোনার পর মনে হলো গোটা রহমান পরিবারের মাথার উপর এক বিশাল পাহাড় ভেঙে পড়ল। এহসান রহমান তীব্র যন্ত্রণায় বুক চেপে ধরে সোফায় ঢলে পড়লেন। তার বুকের ভেতরটা কেমন খা খা আগুনে ছাই হয়ে গেছে। যেই মহিলার জন্য তিনি নিজের কলিজার টুকরো, নিজের জন্ম দেওয়া সন্তানের গায়ে হাত তুলছেন, পরম আদরে একটা মিষ্টি কথা বলেনি, তার কথা শুনে নিজের ছেলেকে সারা জীবন ভুল বুঝে এলেন। আর সেই মহিলা কিনা এতটা নিজ, এত জঘন্য চক্রান্তকারী। রজনী রহমান অবস্থা তখন একদম জ্ঞান হারানোর মতো। মাথা ঝিমঝিম করছে, চোখের সামনে সব কিছু অন্ধকার হয়েছে। তিনি কিছুতেই কথায় মেলাতে পারছেন না যে বাড়ির ভিতরে এসব ভিডিও, অডিও, গোপন রেকর্ড কখন কে করলো। অখিল ধীর পায়ে রজনী রহমানের সামনে গিয়ে দাঁড়ালেন। মুখে এক চিলতে বিষাক্ত হাসি ফুটিয়ে বললেন, কি আন্টি, বড্ড অবাক হচ্ছেন? ভাবছেন আমরা এত গোপন দৃশ্য কীভাবে রেকর্ড করলাম? আরে আমরা কষ্ট করে দাঁড়িয়ে থেকে রেকর্ড করিনি, রেকর্ড করছে সিসি ক্যামেরা। পুরো ড্রয়িং রুম থমথমে, যেন নিঃশ্বাস ফেলার শব্দটুকু উধাও হয়ে গেছে। অখিল ঘরের মাঝখানে চারপাশে ঘাসের উপর পায়চারি করতে করতে হালকা চালে বলল, এই বাড়ির প্রতিটি আনাচে কানাচে, প্রতিটি কোণে অডিও রেকর্ডার, সিসি ক্যামেরা বসানো হয়েছে। আর এই খরচা এই বাড়ি কোনো মাছই জানতো না, শুধু জানতাম আমি আর বাঁধন। কারণ এই পুরো মাস্টার প্ল্যান ছিল বাঁধনের। আর ড্রয়িং রুমে বা গলি নয় আন্টি, বাঁধনের নিজের ঘরে সিসি ক্যামেরা লাগানো ছিল। সেদিন ওই যদি ক্যামেরাটা না থাকতো, তবে শান্তা সাজানো নোংরা চক্রান্ত থেকে হয়তো আমার বন্ধুটা নিজেকে নির্দোষ প্রমাণ করে বাঁচিয়ে আনতে পারতো না। কথাটা কানে পৌঁছানো মাত্র লজ্জায় শান্তার ফ্যাকাশে মুখটা একদম মাটির নিচে নুয়ে পড়ে। অখিল আর চোখে দৃশ্যটাকে ঠোঁটের কোণে একটা তাচ্ছিল্য হাসি ফুটিয়ে তুলল। অন্যদিকে আকাশ আর বৃষ্টি দুজনের পুরো হয়ে গেছে। রূপা কোনো সাধারণ বাংলাদেশি মেয়ে নয়, ও কানাডার বিশাল খ্রিস্টান মাফিয়া পরিবারের মেয়ে। আকাশ একদম ঘোরের মাঝে বৃষ্টির কাঁধে হাত রেখে বিস্ময় ভরা কণ্ঠে শুধল, তার মানে রূপা মাফিয়ার মেয়ে, তাই না বৃষ্টি? বৃষ্টি এসে চরম বিস্ময়ে ঘোর থেকে বের হতে না পেরে থমথমে করে জবাব দিল, হ্যাঁ স্যার, আমারও তো সাধারণ বাংলাদেশি নয়, ও বিদেশি মাফিয়ার মেয়ে, যার নাম ইথান প্রিসিয়া। বাঁধন একটা দীর্ঘ ভারী শ্বাস ফেলল, তারপর ধীরে হেসে রজনী রহমানের গলা থেকে ছুরিটা সরিয়ে নিল। একদম বরফ শীতল থমথমে করে বলল, এখনও কি আপনি সেই পুরনো নাটকটা চালিয়ে যাবেন? দেখুন, আমি আপনার কোনো ক্ষতি করতে চাই না, শুধু ভালোই ভালো বলুন আমার রূপ কোথায়। রজনী রহমান আতঙ্কে কাঁপতে থরথর করে বলল, আমি সত্যি কিছু জানি না। বাঁধনে বাড়ার এক মুহূর্ত দাঁড়ান না, সোজা সুইটা চোখা আগালটা রজনী রহমান বুকের বাঁ পাশে চেপে ধরে হিংস্র গলে বলল, মিথ্যে কথা।
একটা কথা পরিষ্কার মাথায় ঢুকিয়ে রাখুন মিসেস রহমান, কথাটা মাঝখানে থামিয়ে হিংস্র বাঘের মতো দাঁতে দাঁত চেপে বাঁধন আবার গুমড়ে উঠল। আমার রূপে যদি সামান্যতম কিছু হয়ে যায় তবে আমি বেশি কিছু করব না, শুধু এই ধারালো ছুরিটা আপনার বুকের বাঁ দিক দিয়ে ঢুকিয়ে পিঠ দিয়ে বের করে আনবো, তারপর অন্তত যত্ন করে আপনার কলিজা টেনে বের করে আনবো, আর আপনার নিজের চোখের সামনে সেই জ্যান্ত কলিজাটা দুখণ্ড করে ছিঁড়ে ফেলবো। আইসিইউর ঝকঝকে গ্লাসের সামনে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে ইস্তিয়াক। কাছের উপরে নিথর হয়ে বেডে শুয়ে আছে সীমা। মাথায় সাদা ব্যান্ডেজ জড়ানো, কপালে আর মুখে কালশেটে দাগ, ফ্যাকাশে হাতে স্যালাইন আর রকমারি ভিজিটর মনিটরে সুতোয় জড়ানো। স্ত্রীকে চোখ দুটো যেন ওই নিছল দেহটার উপর আটকে আছে। বহু কষ্টে নিজের মাকে বুঝিয়ে আর ডাক্তারদের পায়ে এক প্রকার ধরে এখানে এসেছে সে কেবল একটা পলক সীমাকে দেখার জন্য। স্ত্রী নিজেও বুঝতে পারছে না এই মেয়েটার জন্য তার বুকের ভেতরের কলিজাটা কেন এভাবে ছটফট করছে। যেই সীমাকে সে কোনোদিন দু চোখে দেখতে পারত না, যার প্রতি তার কোনো ভালোবাসা ছিল না, তবে কেন আজ তার জন্য এতটাই উন্মাদের মতো ছুটে এসেছে? কেন এই তীব্র টান? কেন এত হাহাকার আর অস্থিরতা? কিছুই নিজের মাথায় মেলাতে পারে না সে। বেশ কিছুক্ষণ নিথর হয়ে দাঁড়িয়ে থাকার পর একটা ভারী দীর্ঘশ্বাস ফেলে আইসিইউর সামনে থেকে সরে এলো ইস্তেক। তারপর ধীর পায়ে হাসপাতাল থেকে বেরিয়ে গেল। কোথায় যাচ্ছে সে নিজেও জানে না। দেখতে দেখতে কেটে গেল 7-8টা দিন। এই 7 দিনে সীমার অবস্থা অনেকটাই শুধরেছে। সংখ্যামুক্ত হয়ে আইসিইউ থেকে তাকে সাধারণ কেবিনে স্থানান্তর করা হয়েছে। এই কয়েকদিনে ইস্তিয়াক বহুবার এসেছিল সীমার সাথে একটু দেখা করতে, কিন্তু বিলকিস বানু যেন দেওয়াল হয়ে দাঁড়িয়েছেন। তিনি কিছুতেই স্ত্রীকে সীমা ছায়াও ছুঁতে দেননি। মাকে হাজার বুঝিয়ে কোনো লাভ হয়নি। প্রতিবারে ব্যর্থ অপমানিত হয়ে ফিরে যেতে হয়েছে তাকে। এই রকম দিনে স্ত্রী যেন রীতিমতো অধঃপতনে গেছে। খাওয়া দাওয়ার কোনো ঠিক নেই, নিজের শরীরে কোনো খেয়াল নেই, মাথার চুলগুলো উস্কো খুস্কো, মনে হচ্ছে কোনো এক ছন্ন ছাড়া জ্যান্ত পাগল। আজ সকাল 10টা আবার হাসপাতালে এসে আসে ইস্তিয়াক। আজ যে কোনো মূল্যে সীমার মুখোমুখি তাকে হতেই হবে। হন্তদন্ত হয়ে সীমার কেবিনের দরজার সামনে আসতে স্বভাবত সেখানে ঢাল হয়ে এসে দাঁড়ালেন বিলকিস বানু। তিনি বরফ শীতল কণ্ঠে শক্ত মুখে বললেন, তোকে আমি কতবার বলছি যে ওই মেয়েটার ধারে কাছে যেন তোকে না দেখি। স্ত্রী ব্যাকুল চোখে মায়ের দিকে তাকিয়ে অনুনয় আর যন্ত্রণার কণ্ঠে বলল, মা, এমন কেন করছো তুমি? কি করেছি আমি? কিসের এত বড় শাস্তি দিচ্ছ আমাকে? বিলকিস বানু কঠিন দৃষ্টিতে তাকাতে তার গলার স্বর রাগে থরথর করে কেঁপে উঠল। কি করছিস মানে? এই কথা বলতে তোর মুখে একটুও বাঁধল না স্টেক? দিনের পর দিন ওই নিষ্পাপ মেয়েটার উপর তুই কিভাবে পশুর মতো অত্যাচার চালিয়েছিস সেসব কি তুই ভুলে গেলেও আজ কোন মুখে জিজ্ঞাসা করতে এসেছিস তুই কি পাপ করছিস? মায়ের এই এক একটা বরফ শীতল কথা যেন সোজা স্টেকের বুকে এসে বিঁধল। লজ্জা আর অপরাধ বোধে মা মুহূর্তে মাথাটা নুইয়ে এলো তার। মুখ ফুটে একটা শব্দ উচ্চারণ করতে পারল না সে। কী বা বলবে? বিলকিস বানু তো একটুও মিথ্যে বলেনি। এই সীমাকে সে কত অচিন্তনীয় কষ্ট দিয়েছে, কত না যন্ত্রণার ভিতরে দিয়ে নিয়ে গেছে। আর কথা বাড়ালো না ইস্তেক। আজ ব্যাকুল মন নিয়ে ব্যর্থ হয়ে উল্টো ঘুরে চলে যাওয়ার জন্য পা বাড়ালো। ঠিক তখনই কেবিনে দরজা খুলে একজন নার্স বাইরে বেরিয়ে এসে বললেন, মিস্টার ইস্তেক, পেশেন্ট আপনার সাথে দেখা করতে চান, ভেতরে আসুন। স্ত্রীকে চরম দুটো পা যেন মেঝের সাথে আটকে গেল। সীমা সীমা তার সাথে দেখা করতে চায়। বিলকিস বানু আর বাদ দিলেন না। একটা দীর্ঘশ্বাস ফেলে চুপচাপ সেখান থেকে চলে গেলেন। স্ত্রীকের বুকের ভেতরটা হঠাৎ এক অজানা আনন্দের রেখা ফুটে উঠল। সে দ্রুত কেবিনের ভেতরে প্রবেশ করলো, কিন্তু ভেতরে ঢুকতে দৃশ্যটা দেখে স্ত্রীকে আত্মা যেন মুহূর্তে ধরপড় করে কেঁপে উঠল। ধবধবে সাদা বেডে চুপচাপ একদম সোজা হয়ে শুয়ে আছে সীমা, ফ্যাকাশে নিস্তেজ, চোখ দুটো বন্ধ। স্ত্রী কাঁপা কাঁপা পায়ে ধীর গতিতে এগিয়ে এসে সীমা বিছানায় বসলো। দুজনকে একা কথা বলার সুযোগ করে দিতে কেবিনে থাকা সীমার মা ঈশ্বর আর নার্স নিঃশব্দে বাইরে বেরিয়ে গেলেন। ঘরে তখন পিনপত নীরবতা। স্ত্রী বুকের ভেতরটা সবটুকু অপরাধ আর আকুলতা এক করে অনেক কষ্টে জমানো ডাক দিল সীমা। ডাকটা কানে পৌঁছাতে খুব ধীরে ধীরে অক্ষিপট মেলল সীমা। তার ফ্যাকাশে শুকনো নিথর মুখটা ঘুরিয়ে শান্ত চোখে চাইল স্ত্রীকে মুখ পানে। কিছুক্ষণ ভারী নীরবতা ছেয়ে রইল পুরো কেবিন জুড়ে। তারপর নিজের শুকিয়ে যাওয়া ঠোঁট দুটো কসরত করে নাড়িয়ে খুব ধীর কণ্ঠে সীমা বলল, ইস্তিয়াক,
আপনার কাছে কি একটু সময় হবে? কিছু কথা ছিল। ইস্তেকের বুকের ভেতরটা অপরাধবোধে সামলে ব্যাকুল হয়ে বলল, এভাবে বলছো কেন সীমা? সীমা একদম শান্ত ভাবলেসিন চোখে তাকিয়ে বলল, আপনার মূল্যবান সময় আমার জন্য ফালতু নষ্ট আমি আর তা চাই না। আসল কথায় আসি, আমি একটা বড় সিদ্ধান্ত নিয়েছি। ইস্তেকের বুকটা ধরপড় করে উঠতে শুরু হলো। কিসের সিদ্ধান্ত? সীমা এক মুহূর্ত জন্য থামলো। দুর্বল বুকে একটা গভীর নিঃশ্বাস টেনে নিয়ে আবারও বলল, আমি আর আপনার উপর বোঝা হয়ে থাকতে চাই না। আপনাকে চিরতরে মুক্তি দিতে চাই। কথাটা বলে একটু থেমে সীমা আবারও চোখ দুটো শক্ত করে বলল, আমি ডিভোর্স চাই। শব্দটা স্ত্রীকে কানে পৌঁছানো মনে হলো কে যেন একটা বিষাক্ত ধারালো ছুরি সোজা তার বুকের ভেতরে আমূল গেঁথে দিয়েছে। বুকের বাঁ পাশে অসহ্য তীব্র চিনচিনে ব্যথা শুরু হয়ে গেলে তার মাথাটা ফাঁকা হয়ে আসছে। মুখ থেকে একটা বাক্য বের করতে পারল না সে। স্ত্রী স্তব্ধ হয়ে বসে থাকতে দেখে সীমা আবার নিচু কণ্ঠে বলল, আমি আজই হাসপাতাল থেকে নিজের বাড়িতে চলে যাব। সময় মতো ডিভোর্স পেপার আপনার কাছে পৌঁছে যাবে। আপনাকে চিরদিনের জন্য মুক্তি দিলাম। আর কখনো এই অলক্ষ্যে চেহারাটা নিয়ে আমি আপনার সামনে গিয়ে দাঁড়াবো না, আই প্রমিস। সজোরে নিজের দাঁত দিয়ে ঠোঁট চেপে ধরে ইস্তেক। তার বুকের ভেতরে যেন প্রলয়ঙ্কারী এক ঝড়ের তাণ্ডব চলছে। মন চিৎকার করে বলতেছে, না সীমা, আমি কোনো মুক্তি চাই না। আমি তোমাকেই চাই। দয়া করে আমাকে ছেড়ে যেও না। আরেকটা আমাকে প্রায়শ্চিত্ত করার সুযোগ দাও। কিন্তু নিজের অতীতের অপরাধ আর ভার এতটাই বাড়ি ছিল যে মনের ব্যাকুলের কথাটা আর কোনোভাবে মুখ ফুটে বলতে পারল না সে। বিষাদ আর অনুশোচনায় মনের আকুতি মনেই ধাপ্পা পড়ে রইল। ইস্তেক এমন নিথর নিশ্চুপ নীরবতা থেকে সীমা মনে মনে ভাবলো, ইস্তেক হয়তো খবরটা শুনে ভেতরে ভেতরে খুব খুশি হয়েছে। চিন্তাটুকু মাথায় আসতে সীমার বুকের ভেতরটা তীব্র যন্ত্রণায় দুমড়ে মুচড়ে কেঁপে উঠল। চোখের কোণে জমানো পানিগুলো উপচে আসতে চাইল, কিন্তু বহু কষ্টে সেগুলো আটকে রেখে শুকনো মুখে বলল, আমার শুধু এতটুকু বলা ছিল, এখন আপনি চলে যেতে পারেন। চোখ জোড়া শক্ত করে বন্ধ করে ফেলেন ইস্তেক। বুকের ভেতরটা অবরুদ্ধ হাহাকার সামনে কি ভেবে যেন স্লান কণ্ঠে বলেন, তুমি কি সত্যি আমার থেকে মুক্তি চেয়েছ নাকি নিজের মুক্তি নিচ্ছ সীমা? কথাটা শোনালে সীমার ফ্যাকাশে ঠোঁটের কোণে ফুটে উঠল এক বিষাদময় তাচ্ছিল্য হাসি। হাসতে হাসতে নিজের অস্ফুট স্বরে আওড়ালো, নিজের মুক্তি নেওয়ার হলো অনেক আগে নিয়ে নিতাম। ইস্তেক ইস্তেকের ব্যাকুল চোখে চেয়ে ছুটল, তাহলে আজ কেন নিচ্ছ না? সীমা একদম স্থির চোখে তাকিয়ে রইল। বরফ শীতল কণ্ঠে বলল, আমি তো নিচ্ছি না, দিচ্ছি। ইস্তেক নিজেকে আবার ধরে রাখতে পারল না, অধীর হয়ে বকে উঠল, কিন্তু আমার কোনো মুক্তি চাই না সীমা। আমি পুরো কথাটা শেষ করার আগে হঠাৎ তীব্র কাশি উঠে গেল সীমার। কাশতে কাশতে বুক ধড়ফড় করে ফ্যাকাশে হয়ে যেতে লাগলো মেয়েটা। কাশির শব্দ বাইরে যেতে দরজা ঠেলে হন্তদন্ত হয়ে ভেতরে এসলো নার্স। ইস্তেকের তীব্র আতঙ্কে সীমার মাথার কাছে গিয়ে চুলের মতো আলতো হাত বুলিয়ে ব্যাকুল কণ্ঠে বলতে লাগলো, সীমা, সীমা, ঠিক আছো তুমি? শরীর কি বেশি খারাপ লাগছে? সীমা কোনো মতে হাঁপাতে হাঁপাতে ইস্তেকের হাতটা এড়িয়ে ছিটকে সরে গেল। আমি ঠিক আছি। আপনি এখন চলে যেতে পারেন এখান থেকে। সীমা, দোহাই লেগে আপনার, চলে যান এখান থেকে। আর একটা মুহূর্ত দাঁড়াবেন না প্লিজ। নার্স দ্রুত সীমার পালস পরীক্ষা করে আর অক্সিজেন লেভেল দেখে চিন্তিত মুখে ইস্তেকের দিকে ফিরে তাকালেন। বেশ তাগিদ দিয়ে বললেন, মিস্টার ইস্তেক, আপনি দয়া করে এখন বাইরে যান। পেশেন্ট আপনাকে দেখে প্রচণ্ড প্যানিক করছে। এত প্রেশার উনি সহ্য করতে পারবেন না। কথাটা শোনা মাত্র স্ত্রী তীব্র অবাক হয়ে সীমার ফ্যাকাশে মুখের দিকে তাকালো। তাকে দেখে মেয়েটার কষ্ট হচ্ছে, তাকে দেখে মেয়েটা ভেতরে ভেতরে দুমড়ে মুচড়েছে, কিন্তু কেন? পরক্ষণে সীমার শারীরিক অবনতির কথা ভেবে স্ত্রী আর এক সেকেন্ডও সেখানে দাঁড়ালো না। নিজের মনের সমস্ত উন্মাদনা আর হাহাকার দাঁতে দাঁত চেপে সহ্য করে নিয়ে ধীরে ধীরে ক্যাবিন থেকে বেরিয়ে গেল। আধমরা হয়ে গত 7 দিন ধরে রূপাকে উন্মাদের মতো খুঁজে চলেছে বাঁধন। বাংলাদেশে এমন কোনো কোণা নেই যেখানে সে খোঁজ নেয়নি। প্রতিটি বিভাগ, প্রতিটি জেলা চষে বেড়েছে, কিন্তু রূপাকে কোথাও পাওয়া যাচ্ছে না। যেন হুট করে দেশ থেকে অস্তিত্বহীন হয়ে গেছে মেয়েটা। রজনী রহমান ইতিমধ্যে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে, যাতায়াত রিমান্ডে এবং চাপের মুখে রাখা হয়েছে তাকে, কিন্তু তার মুখে একই টেপ রেকর্ডার বাজছে। সে নাকি কিছুই জানে না। রূপার এই আচমকা নিখোঁজ হওয়া নিয়ে বাঁধনের বুকের ভেতর প্রতি সেকেন্ডে ক্ষরণ হয় চলছে। শান্তিতে এক ফোঁটা নিঃশ্বাস নেওয়ার মতো সামর্থ্য আর অবশিষ্ট নেই। দীর্ঘ 7টা দিন ধরে সে তার রূপাকে দেখে না, তার সেই ঝরঝরে হাসি কিংবা খুঁতখুঁতে অভিমানগুলো দেখে না। আর কতদিন এই অবর্ণীয় যন্ত্রণা সইবে সে? কিন্তু এখন ভেঙে পড়লে তো আর চলবে না। রূপাকে ফিরিয়ে
বাঁচতেই হবে, তাকে যে শক্ত হয়ে লড়তে হবে। জীবন বাজি রেখে হলেও সে তার রূপাকে খুঁজে বের করবে। অন্যদিকে এহসান রহমান এই কদিনে বাঁধনের সাথে বহুবার দেখা করার চেষ্টা করেছেন, ক্ষমা চাইতে চেয়েছেন, কিন্তু বাঁধন তো দেখা তো দূর, তার ছায়াও মারেনি। বাঁধনের এই চরম অবহেলা আর বুকে জমে থাকা প্রস্তাবে এহসান রহমান একদম ভেঙে পড়ছেন। তিনি খুব ভালো করে জানেন তার ছেলের ইগো কতটা বিশাল আর জেদ কতটা ভয়াবহ। সকাল সকাল রহমান ভিলার আবহাওয়া একদম থমথমে নীরবতা। চারদিকে যেন এক অশুভ নিস্তব্ধতায় থমকে আছে। ড্রয়িং রুমে একদম নিথর হয়ে বসে আছেন হাজির রহমান, আহসান রহমান, আতিক রহমান। ভঙ্গুর আহসান রহমানকে সান্ত্বনা দিয়ে আতিক রহমান ধীর কণ্ঠে বলেন, দাদা তুমি মনকে বোঝাও, শান্ত হও। বাঁধনের মানসিক অবস্থা এখন একদম ভালো না, তাই ছেলেটা হয়তো এমন করছে। রূপকে হারিয়ে বাচ্চাটার কি দশা হয়েছে দেখেছো তো? ঠিক তখনই বাড়ির মূল দরজা ঠেলে ভেতরে প্রবেশ করলো বৃষ্টির বাবা হায়দার শেখ আর সাথে বৃষ্টি। হায়দার শেখ সবার সাথে কুশল বিনিময় করেন, বৃষ্টির নিচু কণ্ঠে সবাইকে সম্বোধন জানিয়ে চুপচাপ এক কোণে দাঁড়িয়ে রইল। তার কিছুক্ষণ পরে ধীরে ধীরে শার্টের হাতে ফোল্ড করতে করতে সিঁড়ি দিয়ে নিচে নেমে এলো আকাশ। আকাশকে অতটা সামনে দেখা মাত্র বৃষ্টির বুকের ভেতরটা ধক করে কেঁপে উঠল। মুহূর্তের মধ্যে ভীতি আর অজানা অনুভূতির চোখ দুটো শক্ত করে বন্ধ করে মাথা নিচু করে ফেলে মেয়েটা। আকাশ বৃষ্টির বাবা হায়দার শেখকে দেখে হালকা হেসে বললেন, আসসালামু আলাইকুম আঙ্কেল, এত সকালে আমাদের বাড়িতে কোনো সুখবর আছে? হায়দার শেখ হেসে জবাব দিলেন, ওয়ালাইকুম সালাম, আরে বাবা তেমন কিছু না। আকাশ ধীর পায়ে গিয়ে সময় বসে পড়লেন। হায়দার শেখ এবার সবার উপস্থিতির দিকে তাকে গুরুঘুমুর, যাই হোক আসল কথাটা বলি, আর যার জন্য এখানে আসা। আপনারা তো জানেন আমার এই একমাত্র মাতৃহীন মেয়েটা ছোটবেলা থেকে কত কষ্ট ওকে বড় করেছে। ওকে নিয়ে আমার তো অনেক স্বপ্ন, তাই আমি একটা চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছি। বৃষ্টিকে নিয়ে আমি কানাডা চলে যাব, ওখানে কোনো ভার্সিটিতে ভর্তি করে দেবো। আমার সব আয়োজন করা আছে, পাসপোর্টের ভিসা অনেক আগেই করা হয়েছে, বিমানের টিকিট কেটে ফেলেছি, কাল সন্ধ্যা 6টায় আমাদের ফ্লাইট। কথাটা শোনা মাত্র এক নিমেষে আকাশের মুখের হাসিটা নিভে একেবারে মিলিয়ে গেল। বুকের ভেতর যেন ভয়ঙ্কর এক যন্ত্রণায় মোচড় দিয়ে উঠল। নিঃশ্বাস নিতে গিয়ে মনে হলো বাতাস আটকে গেছে। সে চমকে উঠে দৃষ্টি তুলে তাকালো বৃষ্টির দিকে, কিন্তু মেয়েটা একদম চুপচাপ পাথর হয়ে মাথা নিচু করে দাঁড়িয়েছে। হাজির রহমান একটা আফসোসের নিঃশ্বাস ফেলে বলেন, মেয়েটা একদম বিদেশে নিয়ে চলে যাবে, খুব তো মিস করবো রে বাবা, ও তো আমাদের এবারের মেয়ের মতো ছিল। হায়দার শেখ বললেন, কি আর করবো বলুন, ওর ভবিষ্যতের কথা চিন্তা করে আমাকে এই সিদ্ধান্ত নিতে হয়েছে। বলে তিনি আকাশের দিকে ঘুরে তাকিয়ে বললেন, আকাশ বাবা, ওদের তো এসএসসি রেজাল্ট এখনো দেয়নি, যখন রেজাল্ট আউট হবে আমাকে একটু জানিও, আমি এসে ওর রেজাল্টের শিট নিয়ে যাব। আকাশের গলা দিয়ে আর কোনো কথা বের হলো না, অতি কষ্টে শুধু একবার হ্যাঁ সূচক মাথা নাড়ল। হায়দার শেখ আবারও সবার সাথে কথা বলে ব্যস্ত হয়ে পড়লেন, কিন্তু আকাশ আর সেখানে এক মুহূর্ত বসে থাকতে পারল না। ড্রয়িং রুমের বাতাস তার কাছে হঠাৎ ভীষণ ভারী ঠেকছে, দম বন্ধ হয়ে আসছে যেন। সে বসা থেকে উঠে সোজা বাইরে বেরিয়ে এলো। উন্মুক্ত আকাশের নিচে দাঁড়িয়ে হাঁপাতে হাতে বড় বড় নিঃশ্বাস ফেলতে লাগলো, বুক চিরে যেন বিষাক্ত এক হাহাকার গুমড়ে উঠছে। বৃষ্টি বিদেশে চলে যাচ্ছে চিন্তায় মাথাটা ভেতরটা আসতে আকাশের শক্ত মনটা বারবার কেমন যেন ভেঙে দুর্বল হয়েছে। ঠিক তখনই পিছন থেকে একটা মৃদু পরিচিত মেলি কণ্ঠ ভেসে এলো আকাশেখানে, স্যার। বৃষ্টির ওই ডাকটা শুনে প্রথমবারের মতো আকাশ এত বড় একজন পুরুষ মানুষ হয়ে ভেতর থেকে কেঁপে উঠল। সে নিজের মনের গোপন ঝড় খুব স্বাভাবিক হওয়ার ভান করে ঘুরে বৃষ্টির দিকে তাকালো, থমথমে গলা বলল, হ্যাঁ বৃষ্টি, কিছু বলবে? কথাটা শুনে অভিমানে এক চিলতে মেঘ জমে উঠল বৃষ্টির থমথমে মুখে। মেয়েটা মনে মনে কিঞ্চিত ওষ্ঠ ফুটালো। সে কালকে দেশ ছেড়ে চলে আর এই লোকটা এখনও সে একই রকম রাশভারী অ্যাটিটিউড দেখে যাচ্ছে। কিছুক্ষণ দ্বিধাদ্বন্দ্বের পর নিজের কণ্ঠ সামনে নিয়ে বৃষ্টি বলল, স্যার রূপার তো এখনও কোনো খোঁজ পাওয়া যায়নি, আর এমন একটা চরম পরিস্থিতি বাবা আমাকে নিয়ে যাচ্ছে। আপনার কাছে আমার একটা অনুরোধ ছিল, রূপার কোনো খোঁজ পেলে আপনি বাবার নম্বরে ফোন করে আমাকে একটু জানাবেন, প্লিজ স্যার, আমার এই অনুরোধটুকু রাখবেন। মেয়েটার করুণ নিষ্পাপ মুখের দিকে তাকে থমকে গিয়ে গম্ভীর দৃষ্টি তাকালো আকাশ। ভেতরে একটা তীব্র আকুতি দুমড়ে মুচড়ে উঠে গলার কাছে দলা পাকিয়েছে। বলতে ইচ্ছে করে, বৃষ্টি যেও না, তুমি আমায় ছেড়ে কোথাও যেও না, কিন্তু নিজেও দ্বিধা আর সাহসের অভাবে কথাটা মুখ ফুটে বলল না। বিষাদ ভরা চোখে নিঃশব্দে তাকে আস্তে করে বলল, আচ্ছা। ভেতরে খুব কষ্ট পাচ্ছে বৃষ্টি, মনটা হু হু করে উঠতেছে তার। লোকটা একবার আটকালো না, এতটা পাথর মানুষটা। বৃষ্টি সেই ভাবনার মাঝে হুট করে আকাশ গম্ভীর গলা বলে উঠল, আর কিছু বলবে?
বুকের গভীরে একরাশ বিষাদ মেশানো নিঃশ্বাস টেনে নিল বৃষ্টি। তারপর ওষ্ঠে বলল, না স্যার, আজকে হয়তো আপনার সাথে আমার শেষ দেখা। ভালো থাকবেন স্যার। এতদিন আপনাকে অনেক জ্বালিয়েছি, অনেক মেজাজ খারাপ করিয়েছি। সেগুলোর জন্য মাপ চেয়ে নিয়েছি। আর হ্যাঁ, আমি এখন বহুদিন পর দেশে ফিরবো। এখন বোধহয় আমি ফুপি হয়ে যাব। ভুরু কুঁচকে তীব্র দৃষ্টিতে তাকালো আকাশ। মানে? বৃষ্টি হালকা এক চিলতে ফিসে হাসি বলল, না মানে আমি তো অনেকদিন পর দেশে আসবো। এতদিন কি আপনি আর সিঙ্গেল থাকবেন? নিশ্চিত আপনার বিয়ে হয়ে যাবে, সংসার হয়ে যাবে, এমনকি বাচ্চার বাবা হয়ে যাবেন। তো আপনার বাচ্চা হলে আমি সম্পর্কে তো খুবই হব, তাই না? কথাটা শোনা মাত্র আকাশের দুই হাত রাগে ক্ষোভে মুষ্টিবদ্ধ হয়ে গেল। চোখ দুটো জ্বলে উঠল তার। এই মেয়ে কি ছাইপাশ বলছে এসব? যেই মেয়েকে সে সারা জীবনের জন্য নিজের বাচ্চার আম্মু বানাতে চায়, সেই মেয়ে কিনা সেদে সেদে তার বাচ্চার ফুপি হতে চাইছে। আকাশের তীব্র ইচ্ছা করছে বৃষ্টিকে টেনে এনে দুটো কড়া থাপ্পড় বসিয়ে দিতে, কিন্তু এখন আর সেই মুড বা সাহস কোনোটাই নেই। সে বহু কষ্টে ভিতরে রাগ আর উথাল পাথাল কষ্ট চেপে রেখে মেইন গেটের দিকে হাঁটতে হাঁটতে বলল, আচ্ছা ঠিক আছে, এখন ভেতরে যাও। আরে হ্যাঁ, একদম চিন্তা করো না, তোমাকে ফুপি বানাবোই আমি। একরাশ তীব্র অভিমানে পাথরের মতো দাঁড়িয়ে রইল বৃষ্টি। লোকটা এত নিষ্ঠুর কেন? একটা মেয়ে চিরদিনের জন্য দূরে চলে যাচ্ছে, অথচ একবারের জন্য কি মুখ ফুটে বলতে পারল না, বৃষ্টি যেও না, তুমি আমার কাছে থেকে যাও। বৃষ্টি মনে মনে প্রতিজ্ঞা করে ফেলল, এই জীবনে সে আর কখনো এই পাষাণ লোকটার সাথে ভুলেও কথা বলবে না। এই লোকটার সাথে আজ থেকে মহারি। অবশেষে পরের দিন সন্ধ্যা 6টায় হায়দার শেখ বৃষ্টিকে নিয়ে কানাডার উদ্দেশ্যে উড়াল দিলেন। বৃষ্টি চলে গেল বহু দূরে, কিন্তু যাওয়ার আগে আকাশ নামের রাশভারী পুরুষটা একদম উন্মাদ বানিয়ে দিয়ে গেলেন। নিষ্পাপ মেয়েটা টেরও পেল না এই লোকটা খোলসের ভেতরে তার জন্য কতটা উগ্র ও গভীর ভালোবাসা জমাদাতা ছিল। আকাশের তার চোখের ব্যাকুলতার ভাষা বুঝতে পারল না, অথচ তার কত ইচ্ছে ছিল হাতটা ধরে বলতে, থেকে যাও না আমার আকাশে। অন্যদিকে হাসপাতাল থেকে ছাড়া পেয়ে সীমা চলে গেছে তাদের গ্রামের বাড়িতে। আর এদিকে স্ত্রীকে জীবনটা নরকতুল্য হয়ে গেছে। ঘরে তার মন টেকে না, বাইরে গেলে বুক ফেটে যায়। সব কিছুতে যেন এক অসহ্য দম বন্ধকর অনুভূতি। সারাক্ষণ শুধু ইচ্ছে করছে ছন্নছাড়ার মতো ছুটে গ্রামের বাড়িতে চলে যেতে, সীমাকে টেনে এনে নিজের বুকের শক্ত খাঁচায় জড়িয়ে ধরে বলতে, আমি মুক্তি চাই না, আমি তোমাকে চাই। তবে সবচেয়ে করুণ দশা এখন বাঁধনের। রূপা নামের মেয়েটা হারিয়ে বাঁধন নামে ছেলেটা এক জ্যান্ত লাশে পরিণত হয়েছে। তার চেহারার দিকে এখন আর তাকানো যায় না। উম, দুটি চোখ টকটকে জবা ফুলের মতো লাল। বহুদিন নির্ঘুম ক্লান্তি আর কান্নার চোখের কোন ফোলা। খাওয়া দাওয়ার নামগন্ধ নেই। শুকনো মলিন মুখ, এলোমেলো চুল। অ্যান্সি, নিক্সি, ওমর, জেনরা ওকে সারাক্ষণ আগলে রেখেছে, শত সান্ত্বনা আর ভরসা দিচ্ছে। কিন্তু বাঁধন যেন ভেতরে ভেতরে ধীরে ধীরে হেরে যাচ্ছে। দেখতে দেখতে কেটে গেল আরও দুটো দিন, কিন্তু বাঁধনের অবস্থা বিন্দুমাত্র উন্নতি হলো না। আজ দুপুরে বাঁধন তার সিগারেট কন্ট্রোল রুমে বসেছিল। হঠাৎ তার ফোনের স্ক্রিনে জ্বলে উঠল একটা অপরিচিত বিদেশি নাম্বার থেকে কল। বাঁধনের শুকনো চোখ পুরো উজোড়া কুচকে ফোনটা রিসিভ করলে, হ্যালো। ওপাশ থেকে অন্তত উত্তেজিত হাবাতাতে বৃষ্টির কণ্ঠ ভেসে এলো, ভাইয়া আমি বৃষ্টি বলছি। বাঁধন সোজা হয়ে বসে নিচে গেল, হ্যাঁ বৃষ্টি বলো। বৃষ্টি ওপাশ থেকে ব্যাকুল ও দ্রুত গেল বলে, স্যার, রূপাকে বাংলাদেশে খুঁজে আর কোনো লাভ নেই, কারণ রূপা এই মুহূর্তে কানাডায় আছে। আমি মাত্রই নিজের চোখে ওকে দেখলাম। কালো পোশাক পরে একদল বন্দুকধারী লোক ওকে সাথে করে নিয়ে একটা গাড়িতে তুললো। আমি রূপার কাছে ছুটে গিয়ে কথা বলতে চেয়েছিলাম, কিন্তু আমার পৌঁছানোর আগে গাড়িটা স্পিডে চলে গেল। ঝাঁকুনি দিয়ে উঠলো বাঁধনের পুরো শরীর মুহূর্তের মধ্যে থরথর করে কেঁপে উঠে পাথর হয়ে শক্ত হয়ে গেল। রাগ রগগুলো ফুলে উঠলো কপালে। তার মানে রূপাকে অনেক আগে বাংলাদেশ থেকে সরিয়ে কানাডায় যাওয়া হয়েছে। আর সেই কারণে সে টানা এতগুলো দিন দেশের আনাচে কানাচে উন্মাদের মতো খুঁজেও রূপার কোনো হদিশ পাওয়া যাচ্ছিল না। বাঁধনের বুকের ভিতরে জমে থাকা দীর্ঘদিনের ঝোড়ো হওয়া কোনো মতে একপাশে চেপে নিজেকে শক্ত করলো। থমথম করলো, বৃষ্টি, আর ইউ শিওর? ওপাশ থেকে বৃষ্টি শক্ত কণ্ঠে দ্রুত জবাব দিল, হ্যাঁ ভাইয়া, আমি 100% শিওর। আমি নিজের চোখে রূপাকে দেখছি, ওটা আমাদের রূপাই ছিল। বাঁধন দাঁতে দাঁত বলল, ওকে বৃষ্টি, থ্যাংক ইউ সো মাচ। কথাটা বলে ফোনটা কেটে দিল। এপাশে দাঁড়িয়ে থেকে অ্যান্সি বাঁধনের এমন থমথমে রূপ দেখে আতঙ্কিত হয়ে বলল, কি হয়েছে বাঁধন, সব ঠিকঠাক আছে? কে ফোন করেছিল? বাঁধন ঘরে সবার দিকে ঘুরে তাকিয়ে সিমসিতে করল, রূপা কানাডায়। কথাটা শোনা মাত্র অ্যান্সির চোখ দুটো যেন ছিটকে বেরিয়ে আসার উপক্রম। হোয়াট? হ্যাঁ, হ্যাঁ, ওকে কিডন্যাপ করে কানাডায় নিয়েছে। কানাডায় এইমাত্র বৃষ্টি নিজের চোখে দেখেছে। নিক্সি দ্রুত এগিয়ে এসে চিন্তিত বলল, এখন কি করবি তুই? বাঁধনের চোখের আগুন যেন
এক নিমেষে হিংস্র হয়ে উঠল। শক্ত চোয়ালে সে বলল, আমাকে কানাডা যেতে হবে। বলে সে অখিলের দিকে ঘুরে কঠোর গল্প, অখিল আমার পাসপোর্ট ভিসার ব্যবস্থা করো, ইমার্জেন্সি টিকিটের ব্যবস্থা করো। সব শুনে অখিল খানিকটা ইতস্তত করে শান্ত গলায় বোঝানোর চেষ্টা করল, কিন্তু বাঁধন, তুই হুট করে কানাডায় গিয়ে কিছু করতে পারবি? এই দেশের আইন আর ওই দেশের আইন কিন্তু এক নয় ভাই। ওখানে গিয়ে তুই চাইলেও হুট করে তোর পাওয়ার বা ক্ষমতা দেখা পারবি না। যদি কিছু করতে চাস তবে কানাডা মাফিয়া ও আইন দুটোই তোকে ঘিরে ফেলবে আর বড় ডেঞ্জারের ঝামেলায় পড়ে যাবে। অখিলের কথা শেষ হওয়ার আগে বাঁধন রক্তচক্ষু নিয়ে দু হাতে কাঠের টেবিলটা সজোরে খামচে ধরে গর্জে উঠল, তোমাকে আমি যা করতে বলছি একদম তাই করবে অখিল। আমার রূপাকে ফিরে পেতে বা বাঁচাতে হলে আমি যে কোনো রুট বা যে কোনো পথ বেছে নিতে রাজি, আই ডোন্ট কেয়ার। অখিলের এক মুহূর্ত কথা বাড়ল না। সে দ্রুত গতিতে সব পাসপোর্ট, ভিসা আর জরুরি এয়ার টিকিটের ব্যবস্থা করে রুম থেকে বেরিয়ে গেল। বাঁধন নিক্সি এনসি ওমর জেন সাথে নিয়ে সোজা ডিআইজি অফিসের দিকে রওনা দিল। ডিআইজি আলতাফ মাহমুদের কেবিনের দরজায় দাঁড়িয়ে বাঁধন গম্ভীর কণ্ঠে বলল, আসবো স্যার? ভেতর থেকে আলতাফ মাহবুব কাগজপত্র থেকে মুখ তুললেন। বাঁধনকে দেখে ব্যস্ত ভঙ্গিতে বলে, হ্যাঁ বাঁধন, ভেতরে এসো। বাঁধন ধীর পায়ে ঘরে ঢুকে আলতাফ মাহবুবের সামনে একদম সোজা হয়ে দাঁড়িয়ে সেলে ঠুকলেন। তারপর দুই হাত পেছনে রেখে একদম শান্ত কিন্তু শক্ত কণ্ঠে বলে, আসসালামু আলাইকুম স্যার, আপনার সাথে জরুরি কথা ছিল। আলতাফ মাহমুদ কুশল বিনিময় করে চশমাটা ঠিক করে বললেন, ওয়ালাইকুম সালাম। হ্যাঁ স্যার, কী বলবেন? বাঁধন এক মুহূর্তে নীরব থেকে স্পষ্ট গলায় বললেন, স্যার, আমার স্ত্রী অর্থাৎ রূপার খোঁজ পাওয়া গেছে। ডিআইজি আলতাফ মাহমুদ তার আগে বাঁধনে আর রূপার বিয়ের খবর জানতেন। বাঁধন নিজেই তাকে সবই বিস্তারিত বলেছিল। এতদিন পর রূপার খোঁজ পাওয়া গেছে শুনে আলতাফ মাহবুব নিজেই বসা থেকে সোজা দাঁড়ালেন। বেশ উৎফুল্ল, কোথায় রূপা? এখন বর্তমানে কোথায় আছে? বাঁধন সোজা তার চোখের দিকে তাকিয়ে বিষাদময় কিন্তু স্থির করে বললেন, স্যার, রূপ এখন কানাডায়। আলতাফ মাহমুদ চমকে উঠলেন, হোয়াট? বাঁধন চোয়াল শক্ত করে উত্তর দিলে, হ্যাঁ স্যার। আলতাফ মাহমুদ কিছুটা চিন্তিত মুখে বললেন, বিষয়টা তো খুব জটিল দেখা যাচ্ছে। বাঁধন আর ইতস্তত না করে সরাসরি বলে, স্যার, আমি কানাডা যেতে চাই। আলতাফ মাহমুদ বাধা দেওয়ার সুরে বললেন, কিন্তু বাঁধন, এই দেশের আইন আর ওই দেশের আইন এক নয়। তুমি চাইলে সেখানে গিয়ে নিজের ক্ষমতা দেখাতে পারবে না। তাছাড়া ও দেশের সম্পূর্ণ একটা অপরিচিত। ওখানে গিয়ে এভাবে লড়াই করাটা আমাদের পক্ষে মোটেও সহজ হবে না। বাঁধনের চোয়াল আরও কঠিন শক্ত হয়ে এলো। সে স্থির দৃষ্টিতে বলল, আমি এত কিছু জানি না স্যার। আমার স্ত্রীকে বাঁচানোর জন্য আমি সব কিছুই করতে পারবো। সে প্রয়োজনে পৃথিবীর শেষ প্রান্ত যেতে পারি। আলতাফ মাহমুদ গম্ভীর্য নিয়ে টেবিলে বসলেন। চশমাটা খুলে টেবিলের উপর রেখে দু হাতের আঙ্গুলে টেবিলে বুনো আরও বাঁধনকে শান্ত করার চেষ্টা টেবিলে বুনিয়ে আবার বাঁধনকে শান্ত করার চেষ্টা করলেন। বাঁধন, তুমি শান্ত হও। এতটা উত্তেজিত হলে কিন্তু কোনো সমাধান বের হবে না। আমরা কোনো অনিয়ন্ত্রিত গ্যাংস্টার নই যে পৃথিবীর কোনো আইনকানুন মানব না। আমরা দায়িত্বশীল সরকারি কর্মকর্তা। সরকার আমাদের যা নির্দেশ দেবে আমাদের সেটাই মেনে চলতে হবে। বাঁধন তার তীক্ষ্ণ ও রক্তিম দৃষ্টি আলতাফ মাহমুদের দিকে নিবদ্ধ করে দাঁতে দাঁত চেপে বলল, তাহলে আপনি কি বলতে চাইছেন স্যার? আমি কানাডা যেতে পারবো না? একটা দীর্ঘশ্বাস ফেলে চেয়ারে পেছনে হেলান দিল আলতাফ মাহমুদ। দেখো বাঁধন, বাস্তবতার কথাটা বোঝার চেষ্টা করো। এদেশের আইন আর ওই দেশের আইন পুরোপুরি আলাদা। তুমি বাংলাদেশের পুলিশ, একজন দায়িত্বশীল এসপি, একজন এসপি হয়ে বিদেশে গিয়ে তুমি এমন কোনো কদম নাও যা আন্তর্জাতিক আইনি জটিলতা তৈরি করে, তাহলে সেটা কিন্তু আর তোমার সেফ ব্যক্তিগত বিষয় থাকবে না, সরাসরি সরকারের বিষয় হয়ে দাঁড়াবে। আর এর পরিণতি তোমার ওই উজ্জ্বল চাকরিটাও চলে যেতে পারে। কথাটা শেষ হওয়ার সাথে সাথে চরম আক্রোশের রাগে কঠোর টেবিলে সজোরে খামচে তুলে বাঁধন। রাগে তার কপালের শিরাগুলো স্পষ্ট টান টান হয়ে উঠল। হাতের রগগুলো ফুলে উঠল। তার বুকের ভেতরে নিঃশ্বাস ভারী থেকে ভারী হয়ে আসতে লাগলো। চোখ দুটো স্থির হয়ে রইল আলতাফ মাহমুদের থমথমে মুখের উপর। দাঁতে দাঁত চেপে চরম হিসিয়ে কিন্তু অটল কণ্ঠে সে বলে উঠল, আমার পুরো পৃথিবীর এই আজ এই দেশের বিপদের মুখে দাঁড়িয়ে আছে স্যার। আমার শ্বাস, আমার বেঁচে থাকার একমাত্র কারণ ওই দেশে চরম বিপদের মধ্যে আটকে আছে। আর আমি কিনা সামান্য একটা চাকরির ভয়ে সেখানে যেতে পারবো না? এক মুহূর্তের মধ্যে থেমে বাঁধন বুক চিরে একটা গভীর শ্বাস ফেলল। তারপর পুরো ঘর কাঁপিয়ে বজ্রকণ্ঠে চরম ঘোষণা দিয়ে বলল, ওকে ফাইন, করবো না আমি এই চাকরি। আমি জাওয়াদ অধীর বাঁধন সোজা নিজ থেকে এই মুহূর্তে বাংলাদেশ পুলিশ এসপি পদ থেকে পদত্যাগ করছি। বাঁধন রূপের অধিকারী, পর্ব 13। পুরো গল্পটা প্লেলিস্টে।
আমি যা যা গল্প শুরু করছি প্রত্যেকটা এন্ড অবধি দেবো, শুধু চ্যানেলের সাথে থাকবে। সাজের মায়া গল্পটা সব ডিমান্ড আছে, কিন্তু সাজের মায়া গল্পটা শেষের পথে, আর কলঙ্কের কারুকাজ গল্পটাও শেষের পথে।